নমস্কার বন্ধুরা, আরএস গল্পকথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন লেখক শঙ্করসেন রায়ের লেখা একটি উপন্যাস ছোটনাগপুরের জঙ্গলে। আজকের চতুর্থ পর্ব। সত্যি পৌঁছতে পারি না আমরা প্রতাপপুর। বিকেলের দিকে প্রতাপপুর থেকে মাইল চারেক দূরে একটি ভাঙা দুর্গের কাছে গিয়ে আমরা পৌঁছতেই আমাদের সামনে এসে দাঁড়ালো একজন বুড়ো ওরাও। উত্তেজিত স্বরে সে বললে, আর এগিয়ে যাবেন না, বনের মধ্যে আগুন লেগেছে। বনের আগুন মানে দাবানল। ঝরা পাতা বা গাছ থেকে স্খলিত শুকনো ডালপালায় চৈত্র বা বৈশাখ মাসের নিষ্করুণ শুষ্কতার দরুন আগুন লেগে যায় এবং তা ছড়িয়ে পড়ে বনময়। আগুন অবশ্য এখন দেখা যাচ্ছে না, দিনের আলোয় চাপা পড়েছে, কিন্তু তার ধোঁয়ার আভাস গাছপালার নিরবচ্ছিন্ন সমাবেশের মাথায়। ঘোড়ার পিঠ থেকে পূর্ণেন্দু নামলেন উত্তেজিতভাবে। রুদ্ধশ্বাসে বললেন, ওই আগুনকে রুখতে হবে, নইলে সমস্ত বন পুড়ে যাবে। যাক পুড়ে। হিমানী পূর্ণেন্দুর দুহাত নিজের দুটি হাত দিয়ে চেপে ধরে বললেন, এখন আমাদের কিছুই করার নেই। যাতে জীবন বিপন্ন হয় তেমন কিছুই তোমাকে করতে দেব না। ওরাও বুড়ো হিমানির দিকে সপ্রশংস দৃষ্টিতে তাকিয়ে বললেন, ঠিক বলেছ দিদি, ওই আগুনের মধ্যে ঢুকে প্রাণ নিয়ে ফিরতে কেউই পারবে না। কারণ এ আগুন আদিবাসীরা লাগিয়েছে ডাইনি ও তার পুরুষটাকে পুড়িয়ে মারবার জন্য। বলো কি? প্রায় সমস্বরে বলে উঠলাম আমরা। প্রায় 500 জন আদিবাসী ঘিরে ফেলেছে ওদের। ওরাও বুড়ো বলে চলে, মানে ঘিরে ফেলেছে ওই আগুনটাকে। আগুনটাকে পেরিয়ে আসতে পারলেও ওদের ডিঙিয়ে আসতে পারবে না। ওদের দুজনকে বর্ষা দিয়ে বেঁধে ফেলে আগুনে পুড়িয়ে মারবে ওরা। কি সর্বনাশ! আমি শিউরে উঠি। আমার শিহরণ হিমানীকেও স্পর্শ করে। একটা চাপা আর্তনাদ ফুটে ওঠে তার কণ্ঠে। পূর্ণেন্দু ওরাও বুড়োর মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টি হেনে বললেন, ওরা দুজনে আছে ঝিমলি নামে হাতির পিঠে, ওদের সঙ্গে আছে দুর্ধর্ষ বনরাজ। এই দুটি হাতি মিলে বাঁচাবে ওদের। অসম্ভব। গম্ভীর মুখে মাথা নাড়ল ওরাও বুড়ো। হাতিরা আগুনকে বড় ভয় পায়। এ বনে যখন হাতি ছিল তখন বনের মধ্যে আগুন জ্বালিয়ে হাতিদের চারপাশে আগুনের ঘেরাটোপ বানিয়ে হাতি ধরতেন সুরগোজার রাজা সাহেব। আগুন জ্বালিয়ে হাতি ধরার বৃত্তান্ত ভ্যালেন্টাইন বলের ভ্রমণ কাহিনীতেও আছে। সুরগুজার রাজা বিন্দেশ্বরী প্রসাদ সিং এই বনের মধ্যেই আগুনের ঘেরাটোপ সৃষ্টি করতেন বুনো হাতির পালের চারপাশে। আগুনের বৃত্তকে ঘিরে থাকত তার পোষা হাতির দল। আগুন নিভে যাবার পর পোষা হাতিরা বুনো হাতিদের বেষ্টন করে ফেলত এবং মাহুত্রা শিকল পরিয়ে দিত বুনো হাতিদের পায়ে। তারপর বন্দি হাতিদের নিয়ে আসা হতো এখানে। এই দুর্গের পাঁচিল তখন অক্ষত ছিল। বুনো হাতির দলকে এখানে আটকে রেখে পোষ মানাবার চেষ্টা করা হতো। বন্য হাতিদের পোষ মানাবার প্রক্রিয়াগুলি ছিল খুবই নিষ্ঠুর। প্রথমত অঙ্কুশের আঘাত হেনে দৈহিক নির্যাতন, দ্বিতীয়ত খেতে না দেওয়া এবং তৃতীয়ত অবিশ্রান্ত মাদল বাজিয়ে তাদের জাগিয়ে রাখা। এমনি করে ক্রমশ নিস্তেজ হয়ে পড়ত তারা এবং বশ্যতা স্বীকার করত নির্যাতনকারী মানুষের কাছে। বল সাহেব প্রায় 1 মাস ক্যাম্প করেছিলেন এখানে। ওই 1 মাসে প্রায় 100টি বুনো হাতিকে পোষ মানিয়েছিলেন বিন্দেশ্বরী প্রসাদ সিং। তখন হাজার হাজার হাতি ছিল রাঁচি, সুরগুজা ও রেউয়া জেলা জুড়ে। এখন সামান্য কয়েকটি মাত্র অবশিষ্ট আছে। তাদের অবশ্য দেখা যায় না, লোকালয়ের ধারে কাছেও ঘেঁষতে চায় না তারা। হিমানী ব্যাকুল স্বরে বলে উঠলেন, ওদের দুজনকে কি করে এই আগুন থেকে উদ্ধার করা যায় সেই কথা ভাবো। উদ্ধার ঝিমলি ও বনরাজি করবে। পূর্ণেন্দু গম্ভীর মুখে জবাব দিলেন, ঝিমলি ও বনরাজ কিছুই করতে পারবে না। ঝাঁঝালো স্বরে বলে উঠল ওরাও বুড়ো, আমি আগেই বলেছি আগুনকে ওরা ভয় পায়। আগুন নিভে গেলে আদিবাসীদের আক্রমণ থেকে ওদের বাঁচাবে ওরা। পারবে না।
ওরাও বুড়োর কণ্ঠস্বরে চাপা হিংস্রতা ঝিলিক দিয়ে ওঠে। আগুন নিভলে সবার আগে ওদের মারবে ওরা, তারপর ওই ডাইনি ও ডাইনির পুরুষটাকে। অসম্ভব! পূর্ণেন্দু পাথরের মতো জমাট বাঁধা গলায় বললেন, বনরাজ বনের রাজা, আর ঝিমলিকে বনরাজ তার রানী করেছে। ওদের গায়ে হাত দেবার ক্ষমতা কারুর নেই। 500 জন আদিবাসীর সঙ্গে লড়বে তোমাদের ওই হাতি দুটো। তাচ্ছিল্যের সঙ্গে বললে ওরাও বুড়ো। বুড়ো ঠিকই বলছে গো, হিমানি কাতর স্বরে বলে উঠলেন। দুটো হাতি 500 জন আদিবাসীর সঙ্গে লড়বে কি করে? উত্তরে একটু কেবল হাসলেন পূর্ণেন্দু, কোনো কথা বললেন না। পূর্ণেন্দুর এই নিশ্চিন্ততা, বনরাজের ক্ষমতার উপরে অস্বাভাবিক আস্থা আমাকে বিস্মিত করে। আমি বললাম, আমাদের দিক থেকে কি কিছুই করার নেই? না, পূর্ণেন্দু জবাব দিলেন, যা করার ঝিমলি ও বনরাজি করবে। ইতিমধ্যে বেড়ে যায় আগুনের তেজ, বাতাসে তার হলকা ভেসে আসে, ফুসকার মতো লাগে আমাদের গায়ে। বনের মাথায় গাঢ় থেকে গাঢ়তর হয়ে ওঠে ধোয়ার কুণ্ডলী। হঠাৎ মাটি কাঁপিয়ে ধূপধাপ শব্দ ওঠে, কারা যেন ছুটে আসছে এদিকে। সরে দাঁড়াও তোমরা শিগগির! চিৎকার করে ওঠে ওরাও বুড়ো, ওরা আসছে! কারা? হিমানির প্রশ্নের জবাবে ওরাও বুড়ো কিছু বলবার আগেই ছুটে এলো একপাল বুনো মোষ। সাধারণ মোষের চেয়ে আকারে বড় এবং গড়নে বলিষ্ঠতর হলেও আগুনের ভয়ে কাতর। বুনো মোষের দলের পেছনে পেছনে একজোড়া চিতাবাঘ, তাদের 4টি শাবক নিয়ে। তারপর চিতল হরিণের দল। সবার শেষে জলের স্রোতের মতো নেমে আসে হাজার হাজার ইঁদুর। তাড়াতাড়ি গাছের ওপর উঠে পড়ো তোমরা! ওরাও বুড়ো আর্তস্বরে বলে উঠল, নইলে ইঁদুর চাপা পড়ে মরবে। বলতে বলতে সে নিজেও উঠে পড়ল একটি মহুয়া গাছের ওপরে। তাকে অনুসরণ করে ওই একই গাছে আমরা উঠলাম। হিমানিকে প্রায় পাজাকোলা করে গাছে তুললেন পূর্ণেন্দু। একসঙ্গে এত ইঁদুর আগে কখনো দেখিনি। ঠিক যেন বন্যার ঢলের মতো সম্মিলিতভাবে এগিয়ে আসছে। ভয়ে আমাদের ঘোড়াগুলো চিহি চিহি করে ওঠে। তারা লাফিয়ে উঠে পড়ে দুর্গের একটি ভাঙা পাঁচিলের ওপরে। ইঁদুরের স্রোত নেমে যেতে প্রায় মিনিট 20 লেগে গেল। গাছ থেকে নেমে এসে পূর্ণেন্দু মুচকি হেসে বললেন, ইঁদুরের ভয়ে আমরা আধমরা। কি অবস্থা আমাদের বিবেচনা করে দেখুন। পূর্ণেন্দু যাদের বিবেচনা করে দেখতে বলছেন তাদের অবস্থা তার চেয়েও সঙ্গীন। হিমানি তো প্রায় মূর্ছিত। জোহানো আমি দুজনেই দুঃস্বপ্নের ঘোর কাটিয়ে ওঠা মানুষের মতোই স্তম্ভিত। কাজেই কারুর মুখেই কোনো কথা সরে না। ইঁদুরের মতো ক্ষুদ্র প্রাণীও যে কতখানি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, হাতে নাতে তার প্রমাণ পেয়ে আমি বিমূঢ়। এই প্রসঙ্গে আমার মনে হলো পঙ্গপাল ও পিঁপড়ের কথা। সম্মিলিতভাবে তারাও ভয়ঙ্কর। পঙ্গপালের পাল একসঙ্গে হাজার হাজার একর জমির শস্য নাশ করে। কোটি কোটি পিঁপড়ের যৌথ অভিযান বড় বড় জীবজন্তুকেও নিঃশেষ করে ফেলতে পারে। ক্রমশ সন্ধ্যা ঘনিয়ে আসে। ছায়া ঘনায় বনে বনে। অন্ধকারের কালো পটে বনের আগুন যেন রক্ত রঙিন ছবির মতো ফুটে ওঠে। আর সামনের পাহাড়ের একটা বিপুল অংশকে তা ঘিরে ফেলেছে একটা অতিকায় বৃত্তের মতো। পাহাড়ের বুক ফুঁড়ে ফিনকি দিয়ে বেরিয়ে আসা রক্তের স্রোত যেন। আদিবাসীদের মনের হিংস্রতা প্রতিফলিত হয়েছে তার মধ্যে। ডাইনিকে পুড়িয়ে মারবে বলে একটা গোটা বনকে পুড়িয়ে ফেলছে তারা। ওরা আছে এই আগুনকে ঘিরে। ওদের চোখের সামনে দেখতে না পাই, আগুনে তেতে ওঠা বাতাসের মধ্যে ওদের মনের হিংস্রতার স্পর্শ পাই। পূর্ণেন্দু বললেন, কথা ছিল ফাদার ফ্রান্সিসের সঙ্গে নৈশভোজ সারব, কিন্তু তা তো আর সম্ভব নয়। কাজে হিমানির টিফিন ক্যারিয়ারে যা আছে তাই ভাগ করে খাওয়া যাক। খাওয়ার ইচ্ছা বা প্রবৃত্তি আমাদের কারুরই ছিল না, কিন্তু পূর্ণেন্দু নাছোড় বান্দা, প্রায় জোর জবরদস্তি করে খাওয়ালেন তিনি আমাদের। বললেন, খালি পেটে কোনো কাজ করা যায় না, জানেন নিশ্চয়ই, হাংরি আর্মি ক্যান নট মার্চ। কিন্তু আমরা তো কিছুই করতে পারছি না। এখান থেকে এক পা নড়বারও ক্ষমতা নেই আমাদের।
আমার কণ্ঠস্বরে ব্যক্ত কাতরতা স্পর্শও করে না পূর্ণেন্দুকে। মৃদু হেসে তিনি বললেন, এখন করতে না পারি, সময় মতো করব। না না, জোহান গম্ভীর মুখে বললে, ওরা আপনাদের দিকেও নজর রাখছে। আপনারা কিছু করার চেষ্টা করলেই ওরা আপনাদের ওপরে ঝাঁপিয়ে পড়বে। এ তুমি জানলে কি করে জোহান? জোহানের মুখের দিকে অবাক হয়ে তাকালাম আমি। তুমি তো আগাগোড়াই আছো আমাদের সঙ্গে। ওরা কি করবে না করবে তা তো তোমার জানার কথা নয়। জানার কথা নয়, তবু জানি, মানে বুঝতে পারি ওদের মনের ভাব এখানকার বাতাসে ছড়িয়ে পড়েছে কি না। পূর্ণেন্দুর পাশে ঘন হয়ে বসে হিমানি বললেন, আমার ভীষণ ভয় করছে গো। ভয় কিসের? হিমানির কাঁধে হাত রাখলেন পূর্ণেন্দু। হঠাৎ দ্বিগুণ বর্ধিত হলো আগুনের শিখা। আগুনে যেন ইন্ধন জোগাতে শুরু করেছে কেউ। বনের মধ্যে যেখানে যা কিছু জীর্ণ বা শুকনো ছিল সব এনে যেন ওই আগুনের মধ্যে জড়ো করা হচ্ছে। আগুনের উগ্রতার সঙ্গে তাল রেখে উত্তেজিত হয়ে উঠেছে আদিবাসীরা। তার স্বরে চিৎকার করতে শুরু করেছে তারা। হঠাৎ আগুনের মধ্যে আবর্ত জাগে। আগুন নিয়ে লোফালুফি করছে যেন কারা। আগুন নিয়ে যেন সর্বনেশে এক খেলায় মেতে উঠেছে। ভ্যালেন্টাইন বলের ভ্রমণ বৃত্তান্তে অনেক জায়গায় আছে বনের আগুনের কথা। এদেশের সব বনে আগুন দেখেছেন তিনি। বর্ষা ও শরৎ ছাড়া সব ঋতুতেই বন্যিমান থাকত বনগুলি। আর্য মুনিঋষিদের যজ্ঞের আগুনের মতোই নিপ্ত না বনের আগুন। আগুন আমার ভাই, তোমারই জয় গাই, এই কথাটি যেন সতত সোচ্চার হয়ে থাকত অনির্বাণ বন্যী বন্যায়। কেন এই আগুন? এই প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে বল সাহেব দেখলেন এ দেশের অসহায় বনবাসীদের একমাত্র সহায় আগুন। হিংস্র বন্যপ্রাণী ও দুরন্ত শীতের বিরুদ্ধে আত্মরক্ষার জন্য অপরিহার্য ছিল আগুন। আগুন নিভে যাওয়া মানেই তাদের নিরাপত্তা বিঘ্নিত হওয়া। তাছাড়া আগুন জ্বালাবার কৌশলও জানা ছিল না সকলের। প্রতিটি দল বা গোষ্ঠীর মাত্র দু একজন চকমকি পাথরের সাহায্যে আগুন জ্বালাতে পারত। কাজেই যে আগুন তারা জেলে দিয়ে যেত তাকে নিভতে দিতে ভরসা পেত না বাকি সকলে। অতএব বনের গাছপালা পুড়িয়ে ছাই করে দিয়ে আগুন সংরক্ষণ করা হতো। কদাচিৎ কখনো সখনো বনের আগুনের মধ্যে আদিবাসীদের মনের হিংস্রতা প্রতিফলিত হতো। আগুন জ্বালাতো তারা বিরোধী গোষ্ঠী বা শত্রুপক্ষের বনের সীমানায়, তাদের বাঁশ বা কাশের ঝুপড়িতে। তাছাড়া ডাইনিদের পুড়িয়ে মারার জন্যও আগুনের প্রয়োজন হতো। বনে বনে বাঘ ভালুক বুনো শুয়োরের মতো ডাইনি শিকারেরও তৎপরতা দেখা যেত। সর্বদাই দৃষ্টি এড়িয়ে পালিয়ে বেড়াতো বলে ডাইনিদের কাবু করা হতো আগুন লাগিয়ে। 100 বছর বাদে আজও বনের আগুন অপরিহার্য হয়ে আছে বনের মানুষদের কাছে। সভ্যতা তথা শিল্পোন্নয়নের পথে এদেশ যতই অগ্রসর হোক, আত্মরক্ষার জন্য আজও বনের বাসিন্দারা বনে আগুন জ্বালিয়ে আগুন পোড়া মাটিতে জুম চাষ করে। তাছাড়া শত্রু সংহার বা ডাইনিদের পুড়িয়ে মারার জন্যও বনে বনে আগুন জ্বলে। চৈত্র বা বৈশাখ মাসে শুকনো পাতা, ঘাস ও ডালপালায় আপনা থেকেই যে আগুন জ্বলে তাকেও স্বাগত জানায় বনের বাসিন্দারা। কোলাহল বেড়েই যায়। মূল আগুনের বৃত্ত থেকে বিচ্ছিন্ন হয়ে বেরিয়ে আসে অসংখ্য আগুনের বিন্দু। আদিবাসীরা বোধহয় প্রত্যেকে মশাল জ্বালিয়ে নিয়েছে এবং চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে। মাত্র 2 জনের বিরুদ্ধে 500 জনের এই যৌথ তৎপরতাকে ধিক্কার কেউই দেবে না, কারণ ওদের লড়াই একজন ডাইনির বিরুদ্ধে। ডাইনির মৃত্যু সকলেই চায়। সকলে মিলে তাকে পুড়িয়ে মারাকে কাপুরুষোচিত বলে ধিক্কার দেবার মতো সৎসাহস কারুরই নেই। আমার মনে হলো এ ব্যাপারে যথোচিত মন্তব্য করতে পূর্ণেন্দুও যেন সাহস পাচ্ছেন না। থাকতে না পেরে আমি শেষ পর্যন্ত বলে উঠলাম, মাত্র 2 জনের বিরুদ্ধে 500 জন, এর চেয়ে ধিক্কারজনক আর কি হতে পারে? পৃথিবীর সর্বত্রই এ ধরনের ধিক্কারজনক ব্যাপার ঘটছে এবং ঘটবে, পূর্ণেন্দু বললেন। কিন্তু এক্ষেত্রে 2 জনের বিরুদ্ধে 500 জন একথা বলা ঠিক হবে না, কারণ 2 জনের সঙ্গে আছে 2টো হাতি। ইতিমধ্যে কোলাহল আরও বাড়ে।
500 জনের সম্মিলিত চিৎকার যেন আর্তনাদের রূপ নেয়। সঙ্গে সঙ্গে আগুনের বৃত্তকে ঘিরে প্রচণ্ড তোলপাড় জাগে। ওরা পালাচ্ছে, উত্তেজিত স্বরে বলে উঠলেন পূর্ণেন্দু। মিনিট 10 মধ্যে 8-10 জন ওরাও যুবক ছুটতে ছুটতে এলো আমাদের কাছে। হাঁপাতে হাঁপাতে বললে, আমাদের বাঁচান, হাতি তাড়া করেছে। এদিকেই আসছে বুঝি? রুদ্ধশ্বাসে প্রশ্ন করলেন পূর্ণেন্দু। তা জানি না, এলো না অবশ্য এদিকে। ঠিক কোন দিকে তারা গেল তাও বোঝা গেল না। পূর্ণেন্দু বললেন, কোন দিকে গেছে বোঝা না গেলেও চিন্তার কোনো কারণ নেই, কারণ বনরাজ ও ঝিমলি ওদের রক্ষা করবে। আর খোঁজাখুঁজি করে লাভ নেই, চলুন ফিরে যাই। হিমানী ও পূর্ণেন্দু ফিরে গেলেন যশপুর নগরে এবং আমি ফিরে এলাম আসান বনি। আসান বনিতে ফেরার পর পেলাম ডিরেক্টর জেনারেলের চিঠি। তিনি লিখেছেন, আরও ভালো করে খোঁজো, যে করে হোক ওদের খুঁজে বের করতেই হবে। আবার নতুন করে শুরু করি আমার সন্ধান পর্ব। সিংভূম, রাঁচি, সুরগুচার বনাঞ্চলের মধ্য দিয়ে ব্যাপক অনুসন্ধানের পর বুঝতে পারি যে বন্য প্রাণীদের মতোই আত্মরক্ষার জন্য আত্মগোপন করে আছে সুব্রজ্যোতি। আদিবাসীদের হাত থেকে বাঁচতে হলে লুকিয়ে থাকাই নিরাপত্তার পক্ষে। কলকাতায় গিয়ে আমাদের ডিরেক্টর জেনারেলকে একথা বলতে তিনি বললেন, সুব্রজ্যোতি সারা জীবন বনের মধ্যে লুকিয়ে থাকবে তা তো আর হয় না। তাছাড়া বনের পশুদের যেমন তাদের গোপন আস্তানা থেকে খুঁজে খুঁজে বের করে শিকার করা হয়, ওকেও তেমনি ওর গুপ্ত আশ্রয় থেকে টেনে বের করে হয়তো খুন করবে ওরা। বনের অন্দি সন্ধি সবই তো ওদের জানা। কাজেই যে করে হোক ওকে উদ্ধার করো, দরকার বুঝলে পুলিশের সাহায্য নাও। কিন্তু পুলিশের সাহায্য নিতে গিয়ে দেখি যে পুলিশ এ ব্যাপারে আমাকে সাহায্য করতে নারাজ। সুরগুজার পুলিশ সুপারিনটেন্ডেন্ট আমাকে বললেন, আদিবাসীদের শাস্তির হাত থেকে সুব্রজ্যোতিবাবুকে রক্ষা করা আমাদের পক্ষে সম্ভব নয় মিস্টার রায়। গা বুড়োরা যদি তাকে মৃত্যুদণ্ড দিয়ে থাকে, আদিবাসীরা তা কার্যকর করবেই। তাকে ঠেকাবার সাধ্য আমাদের নেই। জঙ্গলে ওদের আইনই আইন, আমাদের আইন কানুন খাটে না। তাহলে এখানে আছেন কেন আপনারা? ঈষৎ উষ্মা প্রকাশ করে বললাম আমি। চাকরি বজায় রাখার জন্য আছি, দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন পুলিশ সুপারিনটেন্ডেন্ট। এখানে থাকা না থাকা যদি আমাদের ইচ্ছার উপরে নির্ভর করত, এক মুহূর্তও থাকতাম না। সুব্রজ্যোতিকে বাঁচাবার কি কোনো উপায় নেই? কোনো ক্রমে কি ওকে ওদের খপ্পর থেকে উদ্ধার করা যাবে না? কাতর কণ্ঠে আমি প্রশ্ন করি। না। পুলিশ সুপারিনটেন্ডেন্ট গম্ভীর মুখে জবাব দিলেন, আপনি যদি সে চেষ্টা করেন, আপনি নিজেও ওদের খপ্পরে পড়ে যাবেন। কালনাগিনীর মতোই ওদের আক্রোশ, তা থেকে বাঁচবার কোনো উপায়ই নেই। কালনাগিনীর আক্রোশ কথাটা কিন্তু আপত্তিজনক। মৃদু হেসে বললাম আমি। এহেন মন্তব্য কালনাগিনী বা কালনাগ কারুর ক্ষেত্রেই প্রযোজ্য নয়, কারণ সাপেরা কারুর ওপরে আক্রোশ পুষে রাখে না। আপনি কি আমার চেয়ে বেশি জানেন? আমার মুখের ওপরে তীব্র দৃষ্টি হেনে বললেন এসপি। আমার সমস্ত কর্মজীবন বনে জঙ্গলে কেটেছে। সাপেদের স্বভাব সম্বন্ধে আপনার চেয়ে আমি অনেক বেশি জানি। আমার কর্মজীবনও বনে বনেই কাটছে মিস্টার এসপি। সাপেদের সঙ্গে আমারও সাক্ষাৎকার হয়েছে। সাপেদের সঙ্গে সাক্ষাৎকার হলেও সাপুড়েদের সঙ্গে নিশ্চয়ই হয়নি। এইসব বুনো জায়গায় ক্রিমিনালদের পিছু নিতে গিয়ে অন্তত 200 সাপুড়ের সংস্পর্শে এসেছি আমি। তাদের কাছ থেকে জেনেছি সাপই হচ্ছে পৃথিবীর হিংস্রতম প্রাণী। আক্রোশ পুষে রেখে শোধ নেওয়ার প্রবৃত্তি সাপ ছাড়া আর কারুর নেই। আমার অভিজ্ঞতা কিন্তু অন্যরকম মিস্টার এসপি। কীরকম শুনি? শুনবেন? শুনবার সময় আছে আপনার? আছে বই কি। এই বুনো জায়গায় আর কিছু না থাক, সময় যথেষ্ট আছে। এখানকার সবচেয়ে বড় সমস্যা হলো প্রয়োজনের অতিরিক্ত উদ্বৃত্ত সময় কাটানো। বলুন, কি বলতে চান? ইতিমধ্যে কফি ও পকোড়া দিয়ে যায় এসপি সাহেবের আরদালি। কফির কাপে চুমুক দিয়ে আমি এসপি সাহেবকে বুঝিয়ে দিই যে কালনাগিনীর আক্রোশ কুসংস্কার ছাড়া আর কিছু নয়। বনে জঙ্গলে আমার 28 বছরের পর্যটন বন্য পশুদের হিংস্রতা দিয়ে বিঘ্নিত হলেও কালনাগিনীর আক্রোশ দিয়ে কখনো বিপর্যস্ত হয়নি।
প্রকৃতির মুক্তাঙ্গনে ঘোরাঘুরি করতে গিয়ে আমি অনেকবার সাপের কাছাকাছি হয়েছি। নির্বিষ থেকে শুরু করে বিষধর সব রকম সাপের সঙ্গে সহাবস্থানে বাধ্য হয়েছি। সাপের কাছাকাছি থাকা বা তাকে কাছের থেকে দেখার যে দুর্লভ সুযোগ আমার হয়েছে, তা থেকে বুঝেছি যে যত বিষাক্তই হোক, তার স্বভাবের মধ্যে হিংস্রতা নেই। আত্মরক্ষার জন্য দংশন করলেও তেড়ে এসে ছোবল মারতে সাপের রাজা শঙ্খচূড়কেও দেখা যায় না। ব্যক্তিবিশেষের ওপরে আক্রোশ পুষে রেখে তার উপরে প্রতিহিংসার প্রবৃত্তিকে চরিতার্থ করা সাপের স্বভাব বিরুদ্ধ, কারণ শত্রুকে চিনে রাখার ক্ষমতা তার নেই। কারুর হাতে কোনো সাপ আহত হলে তার উপরে শোধ নেবার কোনো চেষ্টা সে করতে পারে না, কারণ সাপের চোখের দৃষ্টি বা স্মৃতিশক্তি কোনোটাই প্রখর নয়। এই প্রসঙ্গে একজোড়া কেউটে সাপের কথা বললাম এসপি সাহেবকে। আমি তখন বিহারে ঝাঁঝার কাছে একটি গ্রামে ক্যাম্প করে আছি। একটি আমবাগানের মধ্যে খাটিয়েছি আমার সুইস কটেজ তাঁবু। একদিন রাত্রে তাঁবুর মধ্যে আলো জ্বালিয়ে চেয়ারে বসে বই পড়ছি। এমন সময় একজোড়া কালো কেউটে ঢুকলো সেখানে। একেবারে আমার সামনে এসে হাজির হলো। আমাকে আক্রমণ করার কোনো মতলব হয়তো ছিল না ওদের, হয়তো ভালো করে লক্ষ্যও করেনি আমাকে। তবুও ভয় পেয়ে চিৎকার করে উঠেছিলাম আমি। আমার চিৎকার সাপ দুটির কানে যায়নি, কারণ সাপের কোনো শ্রবণ শক্তি নেই। আমার চিৎকার নয়, টেবিলে রাখা কেরোসিনের আলোয় আকৃষ্ট হয়ে সাপ দুটি ফনা তোলে এবং আলোর দিকে চেয়ে অল্প অল্প দুলতে থাকে। ইতিমধ্যে আমার চিৎকারে আকৃষ্ট হয়ে লাঠি হাতে তাঁবুর মধ্যে ঢুকে পড়ে আমার চাকর বীর বাহাদুর। সাপ মারায় তার অসাধারণ দক্ষতা। একসঙ্গে দুটি কেউটোকেই মারবে বলে লাঠি উঁচিয়েছিল সে, কিন্তু মারা পড়ল একটি। অন্যটির ওপরে আঘাত হানবার আগেই সে পালিয়ে গেল। পলাতক সাপটির পিছু নেওয়া সম্ভব ছিল না, কারণ নিমেষের মধ্যেই যেন সে অদৃশ্য হয়ে গেল। মরা সাপ নাকি মৃত অবস্থাতেই দংশন করতে পারে, কাজেই তাকে বাইরে নিয়ে পুড়িয়ে ফেলল বাহাদুর। সাপ দুটির মধ্যে মারা পড়েছে পুরুষ সাপটি। বীর বাহাদুরের ধারণা সঙ্গীর হত্যার শোধ নেবার জন্য ফিরে আসবে সাপিনীটা। তার জন্যে সে আমাকে সজাগ এবং সতর্ক থাকতে উপদেশ দিল এবং নিজেও হাজির রইল তাঁবুর সামনের চিক দিয়ে ঘেরা বারান্দায়। সাপটির প্রতীক্ষায় রাত প্রায় 1টা পর্যন্ত সজাগ থাকার পর যখন ঘুমিয়ে পড়লাম, তখন এলো সাপটি। পুরোপুরি নিঃশব্দে এলেও তার উপস্থিতি আমার অবচেতন মনে এমনই একটা অস্বস্তি সঞ্চার করে যে আমার ঘুম ভেঙে যায়। চোখ মেলেই তাকে দেখতে পাই। তার সঙ্গীকে যেখানে মারা হয়েছে সেখানে ঘুরতে থাকে নিঃশব্দে। হয়তো তার সঙ্গীর গায়ের গন্ধ লেগে আছে ওখানে। ওই গন্ধই ওকে টেনে নিয়ে এসেছে। তার সামনেই হত্যা করা হলেও তার সঙ্গীর মৃত্যু যেন তার বুদ্ধির অতীত, তাই খুঁজে বেড়াচ্ছে সে তাকে। বেশ কিছুক্ষণ ব্যর্থ খোঁজাখুঁজির পর সাপটি বেরিয়ে গেল তাঁবু থেকে। কালো রঙের কেউটে, খাঁটি কালনাগিনী বলা চলে, কিন্তু তার মধ্যে আক্রোশের ছিটে ফোঁটাও দেখিনি সেদিনই শুধু নয়, আরও অনেক দিনই বিষাক্ততম সাপেরও স্বভাবে নির্ভেজাল অহিংসা ছাড়া আর কিছু দেখিনি। সাপের ওপরে অকারণে হিংস্রতা আরোপের মধ্যে হয়তো মানুষের স্বভাবের হিংস্রতাই প্রতিফলিত হয়। এখন বুঝতে পারছেন তো মিস্টার এসপি? কেউটে প্রসঙ্গে আমার কথা শেষ করে বললাম, আপনার কথাটাকে নিছক উপমা বলেই ধরে নিতে হয়। আদিবাসীরা তাদের মনের মধ্যে আক্রোশ পুষে রাখে নিজেদের স্বভাবের প্রেরণায়। তাদের এই স্বভাবের হিংস্রতাকে সাপের সঙ্গে তুলনা করা উচিত নয়। মানুষের মনের গোপন হিংসাকে সাপের স্বভাবের সঙ্গে তুলনা করা সবৈব ভুল, কারণ সাপ গোপনচারী হলেও গোপন হিংস্রতা তার স্বভাবে নেই। আমার কথার উপরে কোনো কথা বলেন না এসপি সাহেব, কিন্তু সাপ সম্বন্ধে আমার অভিজ্ঞতা বা ধারণাকে মেনে নিতে পারে না আমার ড্রাইভার জোহান মুন্ডা। আমার সব কথা শুনে সে গম্ভীর মুখে বললে, পুলিশ সুপারিনটেন্ডেন্ট সাহেবের কথার মধ্যে কোনো ভুল নেই স্যার। কালনাগিনীর আক্রোশ যে কী সাংঘাতিক জিনিস তা আমরা, মানে বনের মানুষরাই জানি। যার ওপর তার আক্রোশ, দুনিয়ার শেষ সীমা পর্যন্ত তার পেছনে পেছনে ধেয়ে যাবে সে। তাকে না মারা পর্যন্ত তার শান্তি নেই।
কালনাগিনী নিয়ে অবশ্য এখন মাথা না ঘামালেও চলবে। কালনাগিনীর মতো যাদের আক্রোশ, তাদের কথাই বরং ভাবা যাক। মুন্ডামে মানকিকে নিয়ে পালিয়েছে বলে সুব্রজ্যোতিবাবুর ওপরে ওদের আক্রোশ কালনাগিনীর আক্রোশকেও ছাপিয়ে গিয়েছে। আপনি ওকে এখান থেকে উদ্ধার করে শহর কলকাতাতেও যদি যান, সেখানেও পৌঁছে যাবে ওরা। তা যদি হয়, কলকাতা শহরে গিয়েও থামবো না। আমি বললাম, বিদেশে পাঠিয়ে দেবো ওদের। ধরো লন্ডন, নিউ ইয়র্ক। লন্ডন নিউ ইয়র্ক কেন, পিনগ্রহে পাঠিয়ে দিন না, সেখানেও পৌঁছে যাবে ওরা। জোহানের মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টি হেনে আমি বললাম, তুমি কোন দলে জোহান? আপনার দলে স্যার, মৃদু হেসে জবাব দিল জোহান। আপনার সঙ্গে আছি, আপনি যা বলবেন তাই করব। কিন্তু তোমার কথা বলার ভঙ্গিতে মনে হচ্ছে এখানকার আদিবাসীদের আক্রোশ তোমাকে স্পর্শ করেছে। ওদের মতো তুমিও জ্যোতিকে শাস্তি দিতে চাইছো। না স্যার, না। চাপা অথচ দৃঢ় স্বরে জোহান বললে, আমি আপনার মতো ওকে বাঁচাতে চাইছি বলেই বলছি, ওকে উদ্ধার করার চেষ্টা করবেন না। ওকে বনের মধ্যে আত্মগোপন করে আত্মরক্ষা করার সুযোগ দিন। কিন্তু সে কি সম্ভব জোহান? জোহানের মুখের দিকে আমি সন্দিগ্ধ দৃষ্টিতে তাকালাম। আদিবাসীরা বনের মানুষ, তাদের দৃষ্টি এড়িয়ে বনের মধ্যে লুকিয়ে থাকতে কি সে পারবে? পারবে, যদি এমন একটি জায়গা বেছে নিতে পারে যেখানে যেতে আদিবাসীরাও ভয় পায়। তেমন কোনো জায়গা কি এখানে আছে জোহান? বলতে পারবো না স্যার, আমি তো এখানকার লোক নই। তবে রাঁচিতে একজন জড়িবুটিওয়ালা বুড়োর কাছে শুনেছিলাম, সোনাহাট ঝিলিমিলির উত্তর দিকে এমন জায়গা আছে যেখানে যেতে এখানকার আদিবাসীরা ভয় পায়। আপনার কাছে যে বইটা আছে তাতে হয়তো সেই জায়গার উল্লেখ আছে। ঠিকই আন্দাজ করেছে জোহান। বল সাহেবের বইতে উদুদা ও পাটপুরিয়ার মালভূমি জোড়া বিস্তীর্ণ জনমানব শূন্য অঞ্চলের উল্লেখ আছে। স্থানীয় আদিবাসীরাও ওখানে যেতে ভয় পেত বলে বল সাহেবকেও নিষেধ করেছিল ওখানে যেতে। বল সাহেব অবশ্য মানেননি তাদের নিষেধ। একটানা 2 মাস ধরে ঘোরাঘুরি করেছিলেন ওখানকার দুর্গমতার মধ্যে। দুর্গম দুর্ভেদ্য বনের মধ্যে রকমারি বন্যপ্রাণীর সমাবেশ ভয়ঙ্কর বলেও মনে হয়নি বল সাহেবের কাছে। বন্যদের বনের মধ্যে সুন্দর বলেই মনে হয়েছিল তার। আদিবাসীরা ওখানে শিকার করতে যেত না বলে বনের পশুদের মানুষ সম্বন্ধে কোনো ভয় ছিল না। বল সাহেব বা তার অনুচরদের দেখে তারা পালিয়ে যাবার কোনো চেষ্টাই করেনি। তার রাইফেল বা বন্দুকের সহজ নাগালের মধ্যে এমনই সহজেই তারা ধরা দিয়েছিল যে শিকারের স্পৃহা ঘুচে গিয়েছিল তার। অস্ত্র বর্জন করে দুধি নালার ধারে বসে তাদের আনাগোনা দেখতেন তিনি মুগ্ধ বিস্ময়ে। বন বা বনের পশু কোনো কিছুরই মধ্যে ভয়ঙ্করের কোনো চিহ্ন না দেখে বিভ্রান্ত হয়েছিলেন বল সাহেব। তিনি বুঝতে পারেননি এ অভয়ারণ্যে স্থানীয় আদিবাসীরা কিসের ভয়ে ভীত। বিস্তর চিন্তার পরও যখন এ রহস্যের কোনো সমাধান করতে পারলেন না, তখন তার মনে হলো বুঝি এদের ভয়ের কোনো অতি প্রাকৃত কারণ আছে। প্রকৃতি এখানে নিত্য প্রসন্না। গাছপালা, ফুল ফল ও লতা ঝোপের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে বিকীর্ণ হয়ে উঠছে প্রাকৃতিক দাক্ষিণ্য। প্রকৃতির প্রসন্ন বরাভয় রূপ বন্য পশুদের অহিংস সহাবস্থানের মধ্যেও প্রতিফলিত। কাজেই ভয় এখানে হয় অকারণ মনোবিকার, নয়তো বুদ্ধির অতীত কোনো কুসংস্কার। যা বুদ্ধির অতীত তা নিয়ে মাথা ঘামাতে চান না বল সাহেব। কাজে নিশ্চিন্ত মনে চালিয়ে যান তিনি তার কাজ। মাটির আবরণের নিচে পাথরের স্তর পরীক্ষা করে তার মধ্যে প্রচ্ছন্ন খনিজের খোঁজ করে যান। এখানকার কাজ শেষ করে এখান থেকে চলে যাবার আয়োজন করছেন বল সাহেব। এমন সময় ঘটল একটি অদ্ভুত ঘটনা। এই ঘটনাটির মধ্য দিয়েই বল সাহেব পেয়ে গেলেন তার প্রশ্নের উত্তর। সেদিন সন্ধ্যায় হঠাৎ আকাশে মেঘ করে বৃষ্টি নামল। বৃষ্টি চলল মুষলধারে একটানা মাঝরাত্রি পর্যন্ত। তারপর বৃষ্টি থামল। মেঘ কেটে গিয়ে তারা ফুটে উঠল আকাশে। মুছে গেল দুর্যোগের সব চিহ্ন। তারা ভরা আকাশের প্রান্তে উদ্ভাসিত হয়ে উঠল কৃষ্ণপক্ষের এক ফালি চাঁদের হাসি। এমন সময় শুরু হলো আরেকটি দুর্যোগ। চোখে দেখা যাচ্ছে না,
মাটির স্তরকে কাঁপিয়ে ধ্বনিত হয়ে ওঠে একটা প্রচণ্ড গর্জন, যেন একটা অদৃশ্য দানব মাটির তলায় দাপাদাপি করে বেড়াচ্ছে। প্রথমে তার মনে হলো বুঝি ভূমিকম্প শুরু হয়েছে, কিন্তু তাঁবু থেকে বেরিয়ে খানিকক্ষণ পায়চারি করার পর বুঝলেন ভূমিকম্প নয়, মাটির তলায় অন্য কোনো একটা দুর্যোগ ঘটে চলেছে। কিন্তু এবার ভূমিকম্প ছাড়া মাটির নিচে আর কি দুর্যোগ ঘটতে পারে বুঝতে পারেন না। ইতিমধ্যে তার অনুচরেরা বেরিয়ে আসে তাদের তাঁবু থেকে। ভয়ে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে বলে, পাতালপুরীর দৈত্য হুজুর, মাটির নিচে দাবাদাবি করে বেড়াচ্ছে। মাটির নিচে দাবাদাবি করে বেড়ানো পাতালপুরীর দৈত্য আজগুবি কল্পনা ছাড়া আর কিছু নয়। কিন্তু এই আজগুবিকেই মেনে নিতে বাধ্য হন বল সাহেব, বুদ্ধিগ্রাহ্য অন্য কোনো ব্যাখ্যা না পেয়ে। অনুচরদের ভয় তার মধ্যেও সংক্রামিত হয়। আদিবাসীদের ভয়ের কারণটাও এবার বুঝতে পারেন তিনি। কেন যে তারা এখানে আসতে চায় না তা পরিস্ফুট হয়ে ওঠে তার কাছে। ব্যাপারটা পরীক্ষা করে তার রহস্যভেদের ইচ্ছে থাকলেও অনুচরদের ভয়ের তাড়নায় তা পেরে ওঠেন না। ভয় অবশ্য তার নিজের মনেও দেখা দিয়েছিল। তার ডায়েরির ছত্রে ছত্রে তা ফুটে উঠেছে। বল সাহেবের উদুতা পাটপুরিয়া পর্যটন বৃত্তান্ত পড়া শেষ করে মুখ তুলে তাকিয়ে দেখি জোহান হাসছে আমার মুখের দিকে চেয়ে। আমার সঙ্গে চোখাচোখি হতেই সে বললে, পেলেন তো জায়গাটার হদিশ? হ্যাঁ, আমি জবাব দিলাম। সুব্রজ্যোতি বাবুর পক্ষে জায়গাটা খুব নিরাপদ নয় কি? এখানকার আদিবাসীরা প্রাণ থাকতেও যাবে না ওখানে। সেই দিক থেকে নিরাপদ হলেও জায়গাটি কি সত্যিই নিরাপদ? বল সাহেব মাটির তলার দানবের কথা লিখেছেন বুঝি? উৎসুক কণ্ঠে বলে উঠল জোহান। সাহেব নিজের চোখে দেখেছিলেন? না, তবে চোখে না দেখলেও তার তর্জন গর্জন শুনতে পেয়েছিলেন। আচ্ছা জোহান, তুমি কি কিছু জানো এই দানবটা সম্বন্ধে? না না, আমি কিছুই জানি না। জোহান ব্যস্ত সমস্ত হয়ে বললে, রাঁচির ওই জড়িবুটিওয়ালা বুড়োর কাছ থেকে যেটুকু জেনেছি তার থেকে আমার এই ধারণা হয়েছে যে সোনাহার ঝিলিমিলির উত্তরের ওই পাহাড় একটা ভয়ানক জায়গা। এখানকার আদিবাসীরা ওখানে কখনোই যায়নি, যাবেও না। দৈত্য দানব সম্বন্ধে কিছুই জানি না, আমি জানতে চাইও না। জানতে তুমি না চাইতে পারো, আমার জানা দরকার। আমি গম্ভীর মুখে বললাম, এখানকার কোনো গাবুড়োর কাছ থেকে জেনে এসে বলো আমাকে। না হুজুর, জোহান কাতর স্বরে বললে, কেউই ওখানকার কোনো কথা মুখে উচ্চারণ করবে না, জানলেও কিছু বলবে না। ঠিক আছে, আমি নিজেই যাব ওখানে। না না, জোহান শিউরে উঠে বললে, আপনি কেন যাবেন ওখানে? আপনাকে তো তাড়া করেনি ওরা। সুব্রজ্যোতিকে খুঁজে বের করার জন্যই যাব। তুমি বোধহয় ঠিকই বলেছ জোহান। তাড়া খাওয়া জন্তুর মতোই সুব্রজ্যোতি হয়তো ওখানে গিয়েই আশ্রয় নিয়েছে। তাছাড়া বল সাহেবের পদাঙ্ক অনুসরণ করেও তার ওখানে পৌঁছে যাবারই কথা। নিমেষে ছায়ের মতো সাদা হয়ে ওঠে জোহানের মুখ। খানিকক্ষণ নিঃশব্দে ফেলফেল করে আমার মুখের দিকে তাকিয়ে থেকে সে বললে, দোহাই হুজুর, ওখানে যাবেন না। আমাকে যেতেই হবে জোহান, দৃঢ় স্বরে বললাম আমি। সুব্রজ্যোতিকে খুঁজে বের করতেই হবে আমাকে। তোমার যদি ভয় করে তুমি না হয় না গেলে আমার সঙ্গে। আপনি একা যাবেন? জোহানের চোখ দুটি বিস্ফারিত হয়ে ওঠে। উপায় কি বলো? ম্লান হেসে বললাম আমি। তুমি বা আর কেউ যদি আমার সঙ্গে না যায়, আমাকে একলাই যেতে হবে। একাই চললাম আমি জিপ নিয়ে। জোহান রইল গরচার ডাক বাংলোয়। আমি আমার জিনিসপত্র একটি খচ্চরের পিঠে চাপিয়ে এগিয়ে চললাম উদুদা পাটপুরিয়া পাহাড়ের উদ্দেশ্যে। ঘন বনের মধ্য দিয়ে পায়ে চলা পথ। পথটি বনের কাঠুরিয়াদের পায়ে পায়ে তৈরি হয়েছে। লোকজনের কোনো বসতি চোখে পড়ছে না, শুধু শাল, পলাশ, আসান, পারাশি গাছের বন। বড় বড় গাছের মাঝখানকার শূন্যস্থানকে পূর্ণ করেছে কুর্চি ও চিহরলতার ঘন ঝোপ। সরু পথটি ঘন বনকে বিশ্লিষ্ট করে কোন দিকে যাচ্ছে বোঝার উপায় নেই। তথাপি এই পথ ধরেই অনিবার্যভাবে চলতে হচ্ছে, কারণ এছাড়া দ্বিতীয় পথ নেই। বনের মধ্যে মাইল ৩-৪ হাঁটার পর
ক্রমে উঁচু হয়ে উঠতে থাকে পথটা, তারপর হঠাৎ শেষ হয়ে যায়। পথের এই হঠাৎ শেষ হয়ে যাওয়াটা আচমকা যেন ধাক্কা মারে আমাকে। চমকে উঠে সামনের দিকে তাকিয়ে দেখি বন যেন হঠাৎ উত্তুঙ্গ হয়ে উঠে পাহাড়ের আকার নিয়েছে। পাহাড়ের ওপরে বনের আবরণ যেন সবুজ ঢেউয়ের মতো ওপরের দিকে উঠে গিয়েছে। এই হলো উদুদা পাটপুরিয়া পাহাড়। নিষিদ্ধ পাহাড় যেন অব্রবেদী নিষেধের আকারেই আকাশ ছুঁয়েছে। দুর্গম এবং দুরারোহ। আরোহণের চেষ্টা করতে গিয়েও ব্যর্থ হই পাহাড়ের গায়ে পথের আভাস না পেয়ে। পথের কোনো চিহ্ন না দেখেও পথ চলার ঝোঁক চাপল আমার। কবি বলেছেন, পায়ে পায়ে পথ তৈরি হয়। এখানে বন্য প্রাণীদের পায়ে পায়ে চলা পথের দুঃখ সইবার ক্ষমতা মানুষের নেই। সুস্পষ্ট চিহ্ন ছাড়া সে চলতেই পারে না। কিন্তু বনের পশুদের পথ চলার জন্য সুস্পষ্ট কোনো পথের প্রয়োজন নেই। চলার আবেগেই চলে সে ঝর্ণার ধারার মতো। পথহীন পথে তার যাত্রা কোনো সীমা মানে না। অতএব সামনের ওই দুরন্ত চড়াই ডিঙিয়ে যেতে হলে আমাকে বনের পশুদের পায়ে পায়ে যেতে হবে। কিন্তু গ্রীষ্মের এই প্রখর রৌদ্রদগ্ধ মধ্যাহ্নে পশু পাখি দূরের কথা, কীট পতঙ্গদেরও সাক্ষাৎ পাইনে। তাদের বিশ্রামের সময় এখন। ঘন সন্নিবদ্ধ গাছ বা লতাঝোপের ছায়া অথবা কোনো ঝর্ণা বা পাহাড়ি নালার ধারে কোথায় তারা বিশ্রাম করছে কে জানে। বনের পশুদের বিশ্রামের জায়গা খুঁজে বের করা খনিজ খোঁজার চেয়েও কঠিন কাজ। খুব দক্ষ ভূবিজ্ঞানীও তা পেরে ওঠেন না। ভ্যালেন্টাইন বল নিজেও তো পারেননি, যদিও খনিজের মতো বনের মধ্যে বন্য প্রাণীদেরও সন্ধান নিয়েছেন। হঠাৎ আমার খচ্চরটার কথা মনে এলো। বনের পশুদের পায়ে চলা পথ হয়তো সে পারবে খুঁজে বের করতে, কিন্তু তাকে নিয়ে পাহাড়ের দিকে যেতেই দেখি যে সে আমারই মতো দিশেহারা বোধ করছে। বনের পশুদের পায়ে চলা পথ চেনার ক্ষমতা তার নেই। মানুষের কাছে পোষ মেনে তার স্বভাবের বন্যতা হারিয়ে ফেলেছে। বন্যপ্রাণীদের পায়ে চলা পথ শনাক্ত করার সাধ্যও তার নেই। অগত্যা অপেক্ষা করতে হয়। জনমানব শূন্য এমন এক ঘন বনের মধ্যে অপেক্ষা করা মানে বনের পশুদের সান্নিধ্যে অবস্থান শুধু নয়, তাদের মর্জির কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ। যে কোনো মানুষ একে রীতিমতো দুঃসাহসিক বলে মনে করবে। বড় বড় শিকারীরাও আমার এই নিরস্ত্র অবস্থানকে বিপজ্জনক বলে মনে করতেন। তারা কেউ আমাকে দেখতে পেলে নিশ্চয়ই জোর করে তুলে নিতেন এখান থেকে। তার অবশ্য কোনো সম্ভাবনা নেই, কারণ জোহান বলছিল যে শিকারীরাও এই উদুদা পাটপুরিয়া পাহাড়কে এড়িয়ে চলে। এই পাহাড়ের আতঙ্ক আর সকলের মতো তাদের মনেও প্রভাব বিস্তার করেছে। এখানে আমার এই একা একা অপেক্ষা করার মধ্যে যতই দুঃসাহসিকতা থাক, আমি নিজে তার মধ্যে দুঃসাহসের ছিটে ফোঁটাও দেখতে পাইনি। নিজেকে আমি সাহসী বীরপুরুষ বলে কখনোই মনে করিনি। এই যে আমি উদুয়া পাটপুরিয়া পাহাড়ের নিচে চিহল্লতার ঝোপের আড়ালে আমলকি গাছের ছায়ায় বসে আছি, তার মধ্যে যে বিশেষ কোনো সাহসের দরকার তা আমার মনেও হচ্ছে না। বনের পশু পাখিদের কাছাকাছি ও পাশাপাশি থাকাটাকে আমার নিতান্তই সহজ স্বাভাবিক ব্যাপার বলে মনে হচ্ছে। বল সাহেবের বর্ণনা অনুযায়ী এখানে বাঘ, চিতাবাঘ, বুনো মোষ, গাউর, ভালুক, হরিণ, অজগর ইত্যাদি রকমারি বন্যপ্রাণীর সমাবেশ ঘটেছিল। বল সাহেব এখানে আসার পর 100 বছর কেটে গেলেও বন্যপ্রাণীদের সমাবেশে কোনো ব্যতিক্রম ঘটেছে বলে মনে হয় না। কারণ মাটির তলার দানবের ভয়ে শিকারীরা এখানে ঘেঁষতে সাহস পায়নি এবং এখনও পাচ্ছে না। বন্য প্রাণীরা নিকটেই আছে, তাদের সান্নিধ্য অনুভব করি। তাদের চোখে দেখতে না পেলেও ভয় পাই না কিন্তু একটুও। অথচ ভয় পাওয়াটা এতটুকুও অস্বাভাবিক নয়। বন্য প্রাণীদের কাছাকাছি নিরস্ত্র অবস্থায় অবস্থান যে কোনো মানুষের পক্ষেই ভয়াবহ। পরিস্থিতি ভয়াবহ হওয়া সত্ত্বেও আমার ভয় না পাওয়াটার মধ্যে আমার দুঃসাহস নয়, বন্য প্রাণীদের ওপরে আমার আস্থাই প্রকাশ পাচ্ছে। সহজ সহাবস্থানকেই যেন এই বনের আইন বলে মনে হচ্ছে। বাঘ, ভালুক প্রভৃতি হিংস্র প্রাণীরাও যেন এই সহাবস্থান নীতিকে সহজেই মেনে চলছে।
বেলা পড়ে আসে। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়তে বড় বড় গাছগুলি চিহর লতাঝোপগুলোর ওপরে লম্বা লম্বা ছায়ার তুলি বুলোতে শুরু করে। রোদের সঙ্গে রোদের দাহ গাছপালার মধ্য দিয়ে পরিশ্রুত হয়ে স্নিগ্ধতার আমেজ এনে দেয়। সঙ্গে সঙ্গে ঘুমন্ত বন যেন জেগে ওঠে। লতা ঝোপগুলো নড়ে চড়ে, মর্মর ধ্বনি জাগে শুকনো পাতার স্তূপে। পশু পাখিরা যেন ধীরে ধীরে সজাগ হয়ে ওঠে তাদের দ্বীপ প্রাহরিক তন্দ্রার ঘোর থেকে। অদূরে যেখানে চিহল্লতা কয়েকটি আসান গাছের ডালপালায় জড়াজড়ি করে নিবিড় ছায়া সৃষ্টি করেছে, সেখান থেকে হঠাৎ এক ঝাঁক বনটিয়া উড়ে যায়। গাছের ছায়ার ধূসর রংটাই যেন চোখের নিমেষে সবুজে রূপান্তরিত হয়ে আকাশে ওঠে। রোদের ছোঁয়া লেগে উজ্জ্বল সোনা রঙের জৌলুস বিকীর্ণ করে। বনটিয়ার ঝাঁক উড়ে যেতেই লতা ঝোপের মধ্যে আলোড়ন জাগে। তার নিবিড় ঘন ছায়া ভেদ করে আত্মপ্রকাশ করে এক পাল চিতল হরিণ। গাছপালার বুক ফুঁড়ে উজ্জ্বল রক্তাভ বাদামি রঙের একটা স্রোত বয়ে যায়। গাঢ় লালচে বাদামি রঙের চামড়ার জমিনের ওপর অজস্র শুভ্র বিন্দুর সমারোহ, যেন কোনো দক্ষ শিল্পীর হাতের চিত্রকলা। সামনের উত্তুঙ্গ চড়াই বেয়ে উঠতে শুরু করে তারা। বোধহয় সারা দিনমান পাহাড়ের নিচে চড়ে বেড়াবার পর চড়াই বেয়ে এগিয়ে যাচ্ছে তাদের আস্তানার দিকে। পাহাড়ের উপরে উঠছে তারা। পাহাড়ের ওপরে মালভূমির মাটির তলার অদৃশ্য দানব সম্পর্কে যেন কোনো ভয়ই তাদের নেই। মানুষের ভয় বনের প্রাণীদের মধ্যে সহজে সংক্রামিত হয় না, কারণ মানুষের স্বভাবই হলো অকারণে ভয় পাওয়া। চিতল হরিণদের এই নির্ভয়ে অগ্রসর হওয়া আমাকে এগিয়ে চলার প্রেরণা দেয়। বনের পশুদের পায়ে পায়ে তৈরি পথহীন পথের ওপর দিয়ে এগিয়ে যাচ্ছে ওরা, কাজেই ওই পথই আমার পথ। দ্রুত এগিয়ে যাই আমার মালবাহী খচ্চরটাকে নিয়ে। পথহীন এই পথকে কোনো মতেই পথ বলা চলে না, তবু পথ চলতে অসুবিধে হয় না, কারণ বনের পশুদের স্বভাবই হলো দুর্গমতাকে সুগম করে তোলা। ওদের সহজ স্বাচ্ছন্দ্য আমার চলার মধ্যে না থাকলেও আমার চলায় কোনো বিঘ্ন ঘটে না। এগিয়ে চলি আমি ওদের অনুসরণ করে। লতা ঝোপের মধ্য দিয়ে এগিয়ে যেতে যেতে অতিকায় আকারের ঘাসের মধ্যে ঢুকে পড়ি। আমাকে ও আমার মালবাহী খচ্চরকে গ্রাস করে ফেলে এই ঘাস বন। চিতল হরিণের পালকে চোখে দেখা যাচ্ছে না। ঘাসের স্পন্দন তাদের এগিয়ে চলার আভাস দেয়। এক সময় সন্ধ্যা ঘনিয়ে আসে। চড়াই শেষ হয়ে আসে ক্রমশ। পাহাড়ের ওপরে মালভূমির আভাস জাগে। ওপরের গাছপালার ঘন সমাবেশ অস্তগামী সূর্যের রক্তরেখায় রঞ্জিত হয়। বেলা পড়ে আসতেই দ্রুততর হয় হরিণদের গতি। আধার ঘনাবার আগেই যেন তাদের গন্তব্যে পৌঁছতে চায় তারা। তাদের চলার সঙ্গে তাল রাখতে আমাকেও আমার গতি বাড়াতে হয়। আমার নিজের কোনো নির্দিষ্ট গন্তব্য নেই, কাজেই তাদের গন্তব্যকেই আমার গন্তব্য করে নিয়েছি। চলতে চলতে হঠাৎ থমকে দাঁড়ায় এই চিতল হরিণের পাল। মিনিট কয়েক থেমে থাকার পর আবার শুরু করে চলতে। তাদের এই হঠাৎ থেমে পড়ার কারণ বুঝতে পারি কিছুটা এগিয়ে গিয়ে। সে এক ভয়াবহ দৃশ্য। একটা দেবকাঞ্চন গাছের ডালপালা থেকে বেরিয়ে এসে একটা মাঝারি আকারের চিতল হরিণকে জড়িয়ে ধরেছে একটি প্রকাণ্ড অজগর সাপ। তার অতর্কিত আক্রমণের দরুণে ব্যাহত হয়েছিল চিতল হরিণের পালের অগ্রগতি। বলা বাহুল্য, ক্ষুধা নিবৃত্তির জন্যই তার এই আক্রমণ। দলের একটিকে ধরতে পেরেই বাকি সবাইকে ছেড়ে দিয়েছে সে। হরিণের পালও তাদের একজনকে তার গ্রাসে সঁপে দিয়ে নির্বিঘ্ন বোধ করেছে এবং এগিয়ে চলেছে তার পাশ কাটিয়ে। একজনকে হারিয়ে ফেলে দলের কোনো ক্ষতি হয়েছে বলে মনে হচ্ছে না। তাদের এগিয়ে চলার ভঙ্গির মধ্যে কোনো দুঃখ বা শোক প্রকাশ পাচ্ছে না। তাদের হাবভাবে বোধ হচ্ছে যেন এ ধরনের ব্যাপারে তারা অভ্যস্ত। দিন কয়েক অন্তর অন্তর হয়তো এমনই ঘটনাই ঘটে থাকে। শুধু কি এই অজগর সাপ? বাঘ, চিতাবাঘ, নেকড়ে, বুনো কুকুর প্রভৃতি বনের অন্যান্য মাংসাশী প্রাণীদের ক্ষুধাও হয়তো এরাই মেটাচ্ছে। মাংসাশী প্রাণীদের সঙ্গে এই খাদ্য খাদক সম্পর্ককে
তারা স্বাভাবিক বলেই মেনে নিয়েছে। আত্মরক্ষার চেষ্টা যে তারা করে না তা নয়, আত্মরক্ষার জন্য পালিয়ে বেড়ানো এদের স্বভাব। অধিকাংশ ক্ষেত্রে আত্মরক্ষা করা হয়তো সম্ভবও হয় না, কিন্তু সংখ্যার অনুপাতে ক্ষতির পরিমাণ এতই কম যে তার জন্য কোনো দুঃখ এরা অনুভব করে না। জীবজগতে ভারসাম্য বজায় রাখার কথা প্রায়ই শোনা যায়। কোনো প্রাণীর মাত্রাতিরিক্ত সংখ্যা বৃদ্ধি কখনোই কাম্য নয়। হরিণ, খরগোশ, ইঁদুর প্রভৃতি বহু প্রাণীর সংখ্যা নিয়ন্ত্রণের জন্য তাদের উদ্দেশ্যে মৃত্যুদণ্ড সোচ্চার হয়েছে জীববিজ্ঞানীদের কণ্ঠে। এইসব প্রাণীদের নিজেদের মধ্যেও সংখ্যা নিয়ন্ত্রণের তাগিদ দেখা যায়। জন্ম নিয়ন্ত্রণের কৌশল তাদের জানা নেই, কাজেই মাঝে মাঝে দল বেঁধে আত্মহত্যার হিড়িক পড়ে এদের মধ্যে। অজগর সাপটি তখন হরিণটিকে জড়িয়ে ধরে কুণ্ডলি পাকাচ্ছে। এমনই প্রবল নিষ্পেষণে কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না। অজগরটি জড়িয়ে ধরা মাত্রই হয়তো এই হরিণটি মারা পড়েছে। হরিণের পালটি অবশ্য তার দিকে ফিরেও তাকাচ্ছে না। এই বীভৎস হত্যালীলা সম্পর্কে তারা নির্বিকার। অজগরটির পাশ কাটিয়ে এগিয়ে যাচ্ছে তারা এগিয়ে যাচ্ছে। তাদের অনুসরণ না করলে আমি এক পাও যেতে পারবো না, কিন্তু তবু আমি দাঁড়িয়ে পড়ি সম্মোহিতের মতো। অজগরের দৃষ্টির সম্মোহিনী শক্তি কি আমার উপরে প্রভাব বিস্তার করেছে? তার চোখের দৃষ্টির আয়তার মধ্যে তো আমি নেই। তার গ্রাসে আসা হরিণের বাইরে আর কোনো কিছুর দিকেই তার নজর নেই। অতএব তার দৃষ্টির মোহিনী মায়া নয়, তার বীভৎস অতিকায় আকার এবং হিংস্রতাই যেন আমাকে আকৃষ্ট করে তার দিকে। সুন্দরের মতো ভয়ঙ্করের প্রতিও মানুষের আকর্ষণ দুর্বার। হয়তো ভয়ঙ্করের মধ্যেও প্রচ্ছন্ন আছে সৌন্দর্য। কোনো এক বন্যপ্রাণী বিশারদ সুন্দর বলে প্রশস্তি জ্ঞাপন করেছেন অজগরের উদ্দেশ্যে। অজগরের ভয়ঙ্কর সৌন্দর্য তাকে মোহিত করেছিল। এখানকার আদিবাসীদের মধ্যে প্রচলিত জনশ্রুতি থেকে জানা যায় যে সুরগুজার বনাঞ্চলকে বিপর্যস্ত করে তুলেছে প্রায় 150 ফুট লম্বা এক অজগর। আদিবাসীদের কল্পনার মধ্যে যতই জীবন্ত হোক, 100-150 ফুট লম্বা অজগরের অস্তিত্ব পৃথিবীর কোথাও নেই। দক্ষিণ আমেরিকার আনাকন্ডা সাপও আকারে এত বড় হয় না। দক্ষিণ আমেরিকার আমাজন নদীর অববাহিকাকে আচ্ছন্ন করা ঘন অরণ্যের মধ্যে আনাকন্ডা দেখা যায়নি এ পর্যন্ত। আনাকন্ডা শব্দটি এসেছে তামিল আনাই ও কোলরা শব্দ থেকে। আনাই এর অর্থ হাতি এবং কোলরা শব্দটির অর্থ খাদক, অর্থাৎ হাতিকে গিলে খায় এমন একটি অজগর সাপ। হাতিকে গিলে খেতে পারে বা হত্যা করতে পারে এমন অজগর পৃথিবীর কোথাও না থাকলেও এই নামকরণ পৃথিবী শুদ্ধ স্বীকৃত হয়েছিল। হাতি তো দূরের কথা, মাঝারি আকারের কোনো জন্তুকেও বাগে আনতে পারে না আনাকন্ডা। মানুষ খেকো বলে তার যে বদনাম আছে তা নিছক বদনাম ছাড়া আর কিছু নয়। রল্ফ ব্লমবার্গ নামে একজন শিকারী আনাকন্ডার মানুষ মেরে খাওয়ার 2টো বিবরণ দিয়েছেন, কিন্তু তা নিছক গল্পকথা ছাড়া আর কিছু নয়। আনাকন্ডার মতো বড় আকারের সাপ এদেশের কোনো বনেই নেই। আমার চোখের সামনে যে অজগর সাপটি চিতল হরিণের পিষে ফেলা মৃতদেহটাকে গিলে খেতে শুরু করেছে তাকে বোয়া জাতীয় মাঝারি আকারের অজগর বলা চলে। লম্বায় তা প্রায় 25 ফুট হবে। আমার উপস্থিতি সম্পর্কে সম্পূর্ণ উদাসীন অজগরটি হরিণের মৃতদেহটি গিলতে শুরু করে। এর চেয়ে বিভৎস আর কিছু হয় না। তথাপি বন্য পরিবেশের সঙ্গে তা সম্পূর্ণ খাপ খেয়ে যায় এবং তাকে প্রকৃতির এই মুক্তাঙ্গনের একটি স্বাভাবিক ঘটনা বলেই মেনে নিই। খাওয়া শেষ হলে অজগরটি অসাড় হয়ে পড়ে থাকে। চারপাশের বনের গাছপালার মাঝখানে একটা গাছের গুড়ির মতো পড়ে থাকে সে। একটা শাল গাছ যেন মাটিতে উৎপাটিত হয়ে পড়েছে। আবার চলতে শুরু করি আমি। চলতে গিয়ে দেখি যে আমার মালবাহী খচ্চরটি আমার পাশে নেই। আমার অজান্তে পালিয়ে গিয়েছে সে। হয়তো অজগরের ভয়েই পালিয়েছে। এগিয়ে গিয়েছে হরিণের পালটিও। এই পথহীন বনের মধ্যে দিশেহারা বোধ করি। আমার মালপত্র সঙ্গে নেই, কোন দিকে যাব বুঝতে পারছি না। কাজে দাঁড়িয়ে পড়ি কিংকর্তব্য বিমূঢ়ের মতো। ঘন বনের বেষ্টনীর মধ্যে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বুঝতে পারি যে
দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। বনের এই গোলকধাঁধা থেকে মুক্তি পেতে হলে এগিয়ে চলতেই হবে। কিন্তু হরিণরা কোন পথে গিয়েছে তা বোঝার উপায় নেই। যেতে যেতে তাদের চলার সুস্পষ্ট কোনো চিহ্ন রাখেনি কোথাও। কাজেই কোন দিকে যাব ভেবে পাই না। এমন সময় গাছপালা, ফুল, ফল ও শুকনো পাতার স্তূপের গন্ধ নাকে এলো। হরিণের পালকে অনুসরণ করে এগিয়ে যাওয়ার সময় এ গন্ধ আমার নাকে এসেছিল। বোধহয় ওদেরই গায়ের গন্ধ। পায়ের চিহ্ন না রাখলেও গায়ের গন্ধ রেখে গিয়েছে। যেদিক থেকে গন্ধটা আসছে সেদিকে চলতে শুরু করি। চলতে চলতে দেখা পেয়ে যাই তাদের। ওরা লতাঝোপ দিয়ে ঘেরা একটি ফাঁকা জায়গার মধ্যে দাঁড়িয়েছিল। তাদের কাছাকাছি ছিল আমার মালবাহী খচ্চরটি। তাদের ভাবভঙ্গি দেখে মনে হলো যেন তারা আমার জন্যই অপেক্ষা করছে। তাদের দেখা মাত্র আমার মন খুশিতে ভরে ওঠে। ওদের সঙ্গে পথ চলতে চলতে আমি যে ওদের ওপরে নির্ভর করতে শুরু করেছি তা যেন বুঝতে পেরেছে ওরা। আমার জন্য ওদের এই অপেক্ষা করার মধ্য দিয়ে যেন বুঝিয়ে দিতে চায় যে ওরা আমার বন্ধু। আমি ওদের কাছাকাছি হওয়া মাত্র চলতে শুরু করে ওরা। ততক্ষণে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। গাছপালার মধ্য দিয়ে পরিশ্রুত দিগন্তের অস্ফুট আলো ধূসর ছায়ার তুলি বুলোতে শুরু করেছে মাটিকে চাপা দেওয়া ঘাসের আবরণের ওপরে। অবশেষে পৌঁছলাম এসে পাহাড়ের ওপরে মালভূমিতে। তখন রাত 8টা। কৃষ্ণপক্ষের রাত হলেও অন্ধকার তেমন ঘনীভূত নয়। স্বচ্ছ নির্মেঘ আকাশ ভরা লক্ষ তারা থেকে অস্ফুট আলো ঝরে পড়ে অন্ধকারকে কিছুটা ফিকে করে দিয়েছে। যেখানে এসে দাঁড়িয়েছি তার চারিদিকে গাছপালার ঘন বেষ্টনী থাকলেও জায়গাটি একটি পাথুরে নিস্তীর্ণ মাঠ। পাথরের স্তূপ দিয়ে আচ্ছন্ন বলে সেখানে গাছপালা গজায়নি। আমাকে এখানে পৌঁছে দিয়েই অদৃশ্য হলো চিতল হরিণের পাল। এই অন্ধকারের মধ্যে আর এগিয়ে যাওয়া যাবে না। তাছাড়া আমাকে পথ দেখাতে হরিণের পালটিও নেই। কাজেই এখানেই কোথাও আস্তানা নেব ভাবলাম।